হয়ে যাচ্ছে। তাই কাল বিকেলে একটা হতে পারে, না হলে একেবারে ওই সকালে হতে পারে। আপনার রাত কদিন ফ্রি নেই স্যার? হ্যাঁ বলো। আপনার রাত কোনোদিন ফ্রি নেই রাতে? রাতে খুব চাপ বাবা, রাতে হয় না, রাতে সব বুক। সকালেই হোক স্যার, এই 7টা থেকে 8:30 মধ্যে চলে আসলাম। হ্যাঁ, ওই রকম করে করে এগোতে হবে আমাদের। এই স্ক্রিনটা দেখবে শেয়ার করছি, আসছে কিনা। ওই আমি তো এটা ওপেন করে দিয়েছি, কেউ যদি জয়েন করে করবে, অসুবিধা নেই। ঠিক আছে চলো, আমার একটু তাদের জয় কটা কোশ্চেন হয় করে নিই। কম্পেয়ার হাইড্রোলাইটিক বিহেভিয়ার, অফ NCl3, PCl3, ASCl3 অ্যান্ড SbCl3। এটা তোমরা এমনি পারবে বলে আমি সুন্দর করে দেখবে তোমাদের ওই স্টাডি ম্যাটেরিয়ালে দিয়ে দিচ্ছি। স্টাডি ম্যাটেরিয়ালটা এখনও দিইনি না তোমাদের, না দিয়ে দিয়েছিলাম। গ্রুপ 15, 16, গ্রুপ 15, 16, 17 তিনটে স্টাডি ম্যাটেরিয়াল কি আমি দিয়েছি? দিইনি তো এখনও। হ্যাঁ স্যার, ওটা দেওয়া রয়েছে, আপনি গ্রুপে দিয়েছেন। 15, 16, 17 তিনটেই দেওয়া আছে। হ্যাঁ স্যার, একটা দিয়েছি। কোনটা দিয়েছি? 15টে দিয়েছে 15, 15 দেওয়া আছে তাহলে। স্যার। 15, 16, 17ই দেওয়া রয়েছে, তিনটি দিয়েছে একসঙ্গে, একটা যাচ্ছে। ও তাহলে তো দেওয়াই আছে তাহলে পুরো, তাহলে তো ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। আর তোমাদের ল্যান্থনের একটা, ও হ্যাঁ হ্যাঁ একসাথে দিয়ে দিয়েছি তো, পুরোটা দিয়ে দিয়েছি গো, তাহলে তো কোনো ব্যাপারই নয়। হ্যাঁ স্যার আছে। পুরো পুরো দেওয়া আছে। এইটা দেখবে পুরো সুন্দর করে আমি লিখে দিয়েছি ওই জন্যে, NCl3, PCl3, ASCl3, SbCl3, ঠিক আছে। আচ্ছা, ওই জন্য নেক্সট একটা কোশ্চেন লিখবে, এটাও দেওয়া আছে, তাও আমি একটু বুঝিয়ে দিই এটা। Na3 ইজ ইনার টু হাইড্রোলিসিস, Na3 is inert to hydrolysis, but PF3 is reactive. Explain. এটা বলতে পারবে? এটা বলতে পারবে? সময় তো বেশি নেই ওই জন্য। না না না, সাইজ দিয়ে না, সময় বেশি নেই বলে আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে। যখনই এইরকম বলবে, তাহলে হাইড্রোলিসিস মানে কি বলতো, H2ওর সাথে তো রিয়াকশান করছে, আর এগুলো পিরিয়ড মানে তোমার কনসেপচুয়াল কোশ্চেন, এরকম নয় কিন্তু মুখস্থ করার মতো। ওই জন্য যখনই NF3, ভ্যাকেন্সি নেই। হ্যাঁ ভেরি গুড, একদম ঠিক ধরে নিয়েছো। এখানে নাইট্রোজেনের থেকে কিন্তু ফ্লোরিনটার ডেল্টা মাইনাস, আর নাইট্রোজেন হচ্ছে ডেল্টা প্লাস। তাই H2ওকে যদি অ্যাটাক করতে হয় তাহলে নাইট্রোজেনে অ্যাটাক করবে, কিন্তু করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ নাইট্রোজেনের মধ্যে কোনো ভ্যাকেন্ট অরবাইটাল নেই, নো ভ্যাকেন্ট অরবাইটাল। এটা আমি শর্ট করে লিখে দিচ্ছি, কিন্তু ওটা নোটে আছে তাই। আর যদি আমি PF3-র ক্ষেত্রে দেখি, তাহলে PF3-র ক্ষেত্রে দেখো ফসফরাস ইলেকট্রোনেগেটিভ, আর সরি ফ্লুরিনটা ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফসফরাস হচ্ছে ইলেকট্রোপজিটিভ। তাহলে এখানে যদি অ্যাটাক করতে হয় তাহলে কে কোথায় অ্যাটাকটা করবে? H2O ফসফরাসেই অ্যাটাকটা করবে। কিন্তু ফসফরাসে এই অ্যাটাকটা নিতে পারবে কেন বলো তো? কারণ এটায় ভ্যাকেন্ট ডি অরবাইটাল আছে, এটায় ভ্যাকেন্ট ডি অরবাইটাল আছে, তাই এটা হবে। কিন্তু NF3 কখনো হাইড্রোলিসিস হতেই পারে না, কারণ নাইট্রোজেনটা ডেল্টা প্লাস হলেও H2O নাইট্রোজেনকে অ্যাটাকই করতে পারবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন, যতগুলো হয় করিয়ে দেবো। পরের কোশ্চেন হচ্ছে NF3 যেটা আছে, NF3টা লেখা আছে এক্সোথার্মিক। আজকে কোশ্চেন পাঠাবো, তোমরা পরীক্ষাটা কখন দিতে পারবে একটু বলবে? তোমরা তো চলে আসছো, তারপরে তো নিশ্চয়ই পড়া নেই তো আজকে আর। আজকে রাতে দিতে পারবে তো পরীক্ষা? হ্যাঁ কি না বলো। আজকে আবার আজকে আবার মানে কি, পরীক্ষাটা নিলামই তো না।
পরীক্ষা নিয়েছি কোথায়? আমি তো ইচ্ছা করে দুদিন ধরে বলে আসছি, এখনো পর্যন্ত পরীক্ষা নিইনি। তবে এটা তো পড়াটা তো নিশ্চয়ই হয়ে গেছে রে বাবা তোমাদের। পরীক্ষাটা দাও পরীক্ষাটা দাও। হ্যাঁ বলো। রবিবার হোক স্যার। না অতটা পিছলে হবে না, অন্য পরীক্ষাগুলো নিতে হবে গো। অতটা যদি পিছিয়ে যাও তাহলে আর হবে না, কিন্তু আমি বললাম পরীক্ষাটা দাও, আজকে দাও। কালকে রাতে স্যার। কালকে সকালে ক্লাস নিচ্ছি। স্যার কালকে রাতে। তো দাও, আর কি বলবো। ঠিক আছে, আজকে রাতেই নিয়ে নিন স্যার। ঠিক আছে। দেখো এন ইন NF3, এটা বোঝা যাচ্ছে তো, এটা কী হবে তাহলে? sp3 হাইব্রিডাইজড, এটা ক্লিয়ার। আর যদি আমি এন ইন NCl3 করি, একই জিনিস আসবে, কোনো আলাদা কিছু নয়। ঠিক করে দেখো, একই জিনিস আসবে। তখন আসবে 3s আর 3p দিয়ে। sp3 হাইব্রিডাইজড, এই দুটোর ক্ষেত্রে এই দুটোর তো কোনো পার্থক্য নেই। কিন্তু এখান থেকে তাহলে আমরা বুঝতে পারছি না তো হাইব্রিডেশন কী হচ্ছে, কিন্তু আমরা তাহলে বুঝতে হবে যে কী করে অ্যাকচুয়ালি NF3 বা NCl3 তৈরি হচ্ছে। দেখো NF3 বা NCl3 তৈরি হচ্ছে কীভাবে? এই নাইট্রোজেন মানে N2 প্লাস কী হচ্ছে, 3 XX বন্ড, দেখো এখানে ব্রেক হচ্ছে, ব্রেক হলে কী হচ্ছে, 2 মোল আমার NX3 তৈরি হচ্ছে। তার মানে আলটিমেটলি দেখো এইখানে যে এনার্জি রিকোয়ারিং প্রসেসটা, সেটা কি? সেটা হচ্ছে নাইট্রোজেন বন্ড ব্রেকিং এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি বলতে পারো, আর XX বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এবারে তাহলে ভাবো দুটোর মধ্যে কম্পেয়ার করলে কি হবে। নাইট্রোজেন বন্ড তো দুটোর মধ্যেই ভাঙছে, ওটা কমন, তাহলে ওটাকে নিয়ে তো আমার কম্পেয়ার করার কিছু নেই। সেটা NF3 যদি তৈরি করতে যাই, তাতেও আমার আলটিমেটলি নাইট্রোজেন বন্ডটাকে ভাঙতে হবে। যদি NCl3 তৈরি করতে যাই, তাতেও আমার নাইট্রোজেন বন্ডটাকে ভাঙতে হবে। কিন্তু এইখানে যে XX বন্ডটা আছে সেটা দুটোর ক্ষেত্রে আলাদা। একটার ক্ষেত্রে ফ্লুরিন বন্ডটা ভাঙতে হচ্ছে, একটার ক্ষেত্রে কিন্তু ক্লোরিন বন্ডটা ভাঙতে হচ্ছে। এখন বলছে, তোমায় কোশ্চেন থেকে হিন্ট দিয়ে দিয়েছে, বলছে NF3টা এক্সোথার্মিক, মানে কি বলতে চাইছে, তার মানে ফ্লুরিন বন্ডটা উইক। আচ্ছা, এইবারে তাহলে আমায় ব্যাখ্যাটা কী করতে হবে, ফ্লুরিন বন্ডটা কেন উইক। তাহলে আমরা যখন এই অবধি বুঝতে পেরে গেছি, শুধুমাত্র আমার কি ব্যাখ্যা করার জায়গাটা কি, ফ্লুরিন ভার্সেস ক্লোরিন এই বন্ডটা। আচ্ছা এইবার দেখো, এই বন্ডটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, ফ্লুরিন বন্ড অ্যাকচুয়ালি কী হচ্ছে, ছোটো হওয়া উচিত, কারণ ফ্লুরিনের সাইজটা ছোটো। আর এই ছোটো হওয়ার জন্যই কী হবে, এখানে স্ট্রং লোন পেয়ার রিপালশন হবে, স্ট্রং লোন পেয়ার রিপালশন, কারণ ফ্লুরিনের তো সাইজ ছোটো। তাই দুটো ফ্লুরিন যখন পাশাপাশি সিগমা বন্ড করবে, স্ট্রং লোন পেয়ার রিপালশন হবে। কিন্তু ক্লোরিনের মধ্যে এই রিপালশনটা কম হবে। কেন? কারণ তুলনামূলকভাবে কী হয়েছে, এর সাইজটা বড় আছে, এটা বিগার সাইজ বা লার্জার সাইজ দ্যান ফ্লুরিন, এটা লার্জার সাইজ দ্যান ফ্লুরিন। বোঝা গেছে জিনিসটা? আর এইখানে কি হচ্ছে, এটা হচ্ছে স্মল সাইজ বা ভেরি স্মল সাইজ লিখতে পারো। এমনিও দেখো পিরিয়ডিক টেবিলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমার সাইজ কমবে, আর ওপর থেকে নিচে আসলে সাইজ বাড়বে। তাহলে ক্লোরিনের সাইজটা এতটা বড় আছে যে দুটো ক্লোরিনের মাঝখানে যে সিগমা বন্ড হচ্ছে, সেখানে কিন্তু লোন পেয়ার রিপালশনটা কম হচ্ছে। কিন্তু ফ্লুরিনের সাইজটা ছোটো হওয়ার কারণে কি হবে, যখন ফ্লুরিনের মধ্যে একটা সিগমা বন্ড হবে, তখন স্ট্রং লোন পেয়ার রিপালশন হবে। তার মানে এই যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি অফ F2, এটা কি হবে, কম হবে। তার মানে এই ফ্লুরিনের মধ্যে আমরা কি বলবো, লেস বন্ড এনার্জি হবে, লেস বন্ড এনার্জি। আর এটার মধ্যে কি হবে তাহলে, মোর বন্ড এনার্জি, এটাই মোর বন্ড এনার্জি আছে। আর তার কারণ হিসাবে আমরা ওই দুটো লিখেছি। আর লেস বন্ড এনার্জি যদি হয়, তার মানে কি, ভাঙতে কম এনার্জি লাগছে। আর মোর বন্ড এনার্জি মানে ভাঙতে ওকে বেশি এনার্জি আমাদের বাইরে থেকে দিতে হচ্ছে। তাই জন্য ওভারঅল প্রসেসটা ক্লোরিনের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, এন্ডোথার্মিক। কারণ বন্ড ব্রেকিং এনার্জি অফ Cl2 এটা হিউজ, আর বন্ড ব্রেকিং এনার্জি অফ F2 যেহেতু অনেকটা কম, তাই NF3 যখন ফর্ম হচ্ছে, ওইখান থেকে যে এনার্জিটা রিলিজ হচ্ছে, সেটা আমাদের ওভারকাম করে দিয়ে অটোমেটিক্যালি ওটা এক্সোথার্মিক হয়ে যাচ্ছে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে সেটা হচ্ছে না, কারণ ক্লোরিনের ক্ষেত্রেও কিছুটা এনার্জি রিলিজও করছে, NCl3 ফর্মেশনের পরে এনার্জি রিলিজ কিছুটা করছে, কিন্তু ক্লোরিন বন্ডটাকে ভাঙার জন্য তুলনামূলক আমায় অনেক বেশি এনার্জি দিতে হচ্ছে।
এই জন্য ওভারঅল প্রসেসটা কী হয়ে যাবে আমাদের এন্ডোথার্মিক। দেখো বোঝা গেছে এই অবধি? ঠিক আছে, চলো অ্যান্সারটাকে একটু লিখিয়ে দিই। এই অ্যান্সারটা লেখাতে হবে, এটা আমি নোটে দিইনি মানে দিতে পারিনি, সব তো আর নোটে দেওয়া সম্ভব হয়নি। লিখবে নাও নাইট্রোজেন ক্লোরিন বন্ড comparatively weaker than নাইট্রোজেন ফ্লুরিন বন্ড। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি কেন হবে, সিম্পল লজিক। নাইট্রোজেনের ক্লোরিন বন্ড যদি হয়, নাইট্রোজেনটা তো এখানে ফিক্স, নাইট্রোজেনের ফ্লুরিন, নাইট্রোজেন ক্লোরিন ভার্সেস নাইট্রোজেন ফ্লুরিনের মধ্যে নাইট্রোজেনটা ফিক্স, কিন্তু ক্লোরিনটা দেখো একটা সাইজ বড় আর ফ্লুরিনের সাইজটা ছোট, তাই তুলনামূলকভাবে নাইট্রোজেন ক্লোরিন বন্ড কিন্তু উইকার হবে দেন নাইট্রোজেন ফ্লুরিন বন্ড। এটা ডিউ টু dissimilar size orbital overlap, dissimilar size orbital overlap between nitrogen and chlorine, ব্র্যাকেটে লিখে রাখবো সাইজ অফ ক্লোরিন গ্রেটার দেন সাইজ অফ ফ্লোরিন। হয়ে গেল, ফুল স্টপ দিয়ে লিখতে পারি আমরা ইন আদার ওয়ার্ডস কমা NF bond is stronger than NCl bond due to similar size orbital overlap। যখন তোমরা পরীক্ষায় লিখবে এই রকম ইন আদার ওয়ার্ডস বলে একই সেন্টেন্সটাকে যে দুবার লিখতে হবে তা নয়, যেটা তোমাদের পছন্দ হবে সেই সেন্টেন্সটাকে লিখে ছেড়ে দেবে এক লাইনেই, হয়ে গেল। তারপরে আমরা বলবো যে ওই FF আর CCl বন্ডে ClCl বন্ড এনার্জিটা এগেন ফ্লুরিন বন্ড এনার্জি ইজ লেস কম্পেয়ার্ড টু ক্লোরিন bond energy due to strong lone pair repulsion, strong LP repulsion between two small sized fluorine atoms, two small sized fluorine atoms। তাই এটা এক লাইনে আমি লিখেছি। এগেন দেখো জিনিসটা বুঝবে, তোমরা যারা লেখো আমি যে লিখে দিই অনেকটা পার্থক্য থাকে। তোমরা কী করো, অনেক সময় লিখে দাও ফ্লুরিন বন্ড এনার্জি ইজ লেস কম্পেয়ার টু ক্লোরিন বন্ড এনার্জি, অনেকে এইটুকু লিখে দিলে, অনেকে হয়তো লিখে দিলে জাস্ট ডিউ টু স্ট্রং লোন পেয়ার রিপালশন। কিন্তু আমি দেখো পুরোটা এক লাইনে লিখিয়েছি যে ফ্লুরিন বন্ড এনার্জি ক্লোরিনের থেকে কম হবে, কারণ লোন পেয়ার রিপালশনটা বেশি হবে। তারও কারণটা লিখেছি, কারণ এই ফ্লুরিনের সাইজটা হচ্ছে অনেক ছোটো, এই জন্য অ্যাকচুয়ালি নাম্বারটা আসে। নাম্বারটা তোমাদের কম কোথায় হয়ে যায় বলতো, অ্যাকচুয়ালি স্টেপ ওয়াইজ বা তোমরা ক্রোনোলজিটাকে মেনটেন করো না। এখানে ক্রোনোলজিটাকে মেনটেন করতে হয় যে ফ্লুরিনের, যেটা আমি এখানে দেখিয়েছি দেখো, ক্লোরিনের সাইজ ছোট, সেই জন্যে স্ট্রং লোন পেয়ার রিপালশন হচ্ছে, আর সেই জন্য বন্ড এনার্জি কম। এই তিনটেকেই দেখো আমি এক লাইনেই লিখে দিয়েছি। ফ্লুরিন বন্ড এনার্জি ইজ লেস compared to chlorine bond energy due to strong lone pair repulsion between two small size fluorine atoms। এইটাতে এক লাইনেই হয়ে গেল। যদি আমি লিখি বিটুইন টু ফ্লুরিন অ্যাটমস, আবার লিখতে হবে আমার যে ফ্লুরিনের সাইজটা ছোট। চলো ফুল স্টপ দিয়ে লিখবে বিকজ, দাঁড়ো লেখাটা পড়েনি, আয় রে বাবা, বিকজ of the above mentioned statements suggest that NF3 formation is quite feasible
that is exothermic in nature, whereas NCl3 formation is endothermic process. দেখো বোঝা গেছে? আমরা কিন্তু নাইট্রোজেনটাকে যে ভাঙতে হচ্ছে সেটা আর লিখিনি, সেটা কিন্তু আমরা দেখিয়েছি এখানে। দেখো এই দেখানোটাতেই মোটামুটি বুঝতে পেরে যাবে, এই যে কম্প্যারিজনটা এটাই বুঝতে পেরে যাবে। দেখো, কারণ সব জিনিস যে লিখে দিতে হবে সেটা নয়, ওটা আমি যে কম্পেয়ার করি, দ্যাটস মোর দ্যান এনাফ। হয়েছে তো? হ্যাঁ স্যার। এই বাকিদের ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এরপরেরটা লিখবে। এইটা অলরেডি তোমরা জানো এই কোশ্চেনটা। এই কোশ্চেন আমি যত সম্ভব ওই বন্ডিংয়ে যখন রেজোনেন্স পড়িয়েছিলাম তখন আমি পড়িয়েছি এটা। ওই ওয়াই বলো না ওটাকে, ছিল আয়োনিক অ্যাজাইড, এরকমভাবে লিখেছিলাম। ওয়াই আয়োনিক অ্যাজাইড ইজ মোর স্টেবল দ্যান কোভ্যালেন্ট অ্যাজাইড, এইটা ছিল। আর না হলে ওই আমরা এরকমভাবে লিখতাম, এই অর দিয়ে এটাকে লিখে দিচ্ছি। হ্যাঁ, একেবারে অর দিয়ে এরকমভাবে লেখা যায়, ওয়াই NaN3 ইজ মোর স্টেবল দ্যান N3H, এটাও লেখা যায়। একই কোশ্চেন, জাস্ট ঘুরিয়ে লেখা। এটা বোঝা গেছে তো জিনিসটা? চলো আমরা অ্যান্সারটা লিখি। আজকে জয়েন কে করেনি তাহলে? শুধুমাত্র সুদীপা তাহলে ভুলে গেছে, ঘুমিয়ে পড়েছে আজকে শিওর। না শুধু আছে স্যার, অরেঞ্জ বের হয়ে গেছে সব নেটওয়ার্ক প্রবলেমের জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও শুধু ওই মানব জয়েন করেনি। ওই মানব তো ছেড়ে দাও, ও কোন জগতে আছে সেটাই আমি জানি না, আমি আর বলি না ওই জন্যে। তাপস স্যারের কাছে আদৌ পড়তে আসে? মাঝে মাঝে স্যার। কি যেন জানি না কি যে আছে, অথচ আমি যখন গ্রুপ থেকে মানে করে দিই, বার করে দিই, আবার বলে যে স্যার আমি পড়তে যাব স্যার। জানি না বাবা। আচ্ছা দাঁড়াও, একটা যদি মাইনাস হয় নাইট্রোজেনের মাথায়, তাহলে একটা লোন পেয়ার, দুটো মাইনাস, না নাইট্রোজেন নিউট্রাল থাকলে একটা লোন পেয়ার, একটা মাইনাস মানে দুটো লোন পেয়ার, দুটো মাইনাস মানে তিনটে লোন পেয়ার আসবে। ঠিক আছে এটা, হ্যাঁ এবার ঠিক আছে। এন ডবল বন এন প্লাস, আমার কাছে জায়গা নেই বলে তোমাদের কাছে ওই জায়গা থেকে পাশাপাশি লিখে দেবে আর একটা স্ট্রাকচার। হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের N3 মাইনাস, মানে কি বলতো, আয়নিক অ্যাজাইডটার জন্যে। এবার আমার আর একটা দিয়েছে, সেটা হচ্ছে N3H দিয়েছে। তাহলে N3H এর জন্য যদি আমি করি, তাহলে H সিঙ্গেল বন্ড N, তাহলে এর সাথে ডবল বন্ড করে দিই N প্লাস N3H, তাহলে ডবল বন্ড করতে হবে N মাইনাস। এটা একটা হতে পারে। নেক্সট স্ট্রাকচার হচ্ছে HN, এটা তাহলে মাইনাস মাইনাস যদি হয় তার মানে আমার আসবে দুটো লোন পেয়ার, কারণ নিউট্রাল হলে একটা লোন পেয়ার থাকে। সিঙ্গেল বন্ড N প্লাস ট্রিপল বন্ড N, এটা আমি জাস্ট এমনি করে দিচ্ছি, বাট তোমরাও কিন্তু বার করতে পারবে। এটা ইজি রেজোনেটিং স্ট্রাকচার, আশা করি তোমরা বার করতে পারবে, এটা অসুবিধা কিন্তু হওয়ার কথা নয়। আচ্ছা, আর একটা রেজোনেটিং স্ট্রাকচার এখান থেকে টেনে দিচ্ছি, প্রথমটা থেকে। আর একটা হবে হচ্ছে H সিঙ্গেল বন্ড N প্লাস ট্রিপল বন্ড N প্লাস সিঙ্গেল বন্ড হচ্ছে N2 মাইনাস। এটা কিন্তু হাইলি আনস্টেবল হবে। কেন হাইলি আনস্টেবল বলো তো? এটা অলরেডি তোমরা জানো যে সেম চার্জ অন অ্যাডজাসেন্ট সেন্টার যদি হয় তাহলে কিন্তু সেটা হাইলি আনস্টেবল হবে। দেখো দুখানা প্লাস চার্জ অ্যাডজাসেন্ট সেন্টারে আছে, তাই তো? দেখো বোঝা গেছে তো?
হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো অ্যান্সারটা এখানে ছোট্ট করে জাস্ট লিখে দিচ্ছি যে ইন বোথ অফ, ইন বোথ লিখে দিচ্ছি, ইন বোথ দ্য ডবল বন্ড ক্যারেক্টার বোধ বললি বোধহয় একটু দাঁড়াও, এটা এরকম না লিখে, বাবা কোথায় চলে গেল এটা, এটা কীরকম বা না লিখে একটুখানি এটা সেন্টেন্সটা চেঞ্জ করে দিই দাঁড়াও। এটা এরকমভাবে লিখে দিই দাঁড়াও, ইন covalent azide the middle nitrogen bond gets double bond character, in covalent হবে এটা, in covalent azide the middle nitrogen bond gets double bond character while the terminal nitrogen bond got both the double and triple bond character. Thus nitrogen bond distances are not equal and the overall structure has two canonical forms. এটা একটা হয়ে গেল। আর এইখানে লিখবো আমরা কি, বা এইটা নিচে লিখলেও হয়ে যেত, আচ্ছা এটা নিচে লিখে দিচ্ছি, দাও নাইট্রোজেন বন্ড ইজ নট ইকুয়াল বলে এখানে ছেড়ে দাও, ফুল স্টপ দিয়ে লেখো যে এগেইন ইন covalent azide comma no equivalent resonating structure লিখতে পারো, অথবা মানে আর ক্যানোনিক্যাল ফর্মস লিখতে পারো, আর দেয়ার ইকুইভ্যালেন্ট জানো তো, যেগুলো একই রকম দেখতে পুরো, যেরকম ClO4 মাইনাসের যদি করো সব ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে নো ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার আর দেয়ার, whereas in ionic azide two equivalent resonating structure are present, ব্র্যাকেটে লিখে দিচ্ছি টোটাল 3 RS, মানে টোটাল 3 রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে। আমি RS বলে কিন্তু অনেক জায়গায় লিখেছি, এগুলো কিন্তু সব রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে, সব রেজোনেটিং স্ট্রাকচার। RS মানেই রেজোনেটিং স্ট্রাকচার লিখতে পারো, অথবা ক্যানোনিক্যাল ফর্মস। Thus the RS are present হবে, ওটা একটা F চলে এসছে, RS are present. Thus the resonance stabilization in the ionic azides are more than that in covalent azides, ঠিক আছে। এই জন্য আয়নিক অ্যাজাইডসের স্টেবিলাইজেশন হচ্ছে কোভ্যালেন্ট অ্যাজাইডসের থেকে কী হবে, আমাদের বেশি হবে, বোঝা গেছে এটা। আমি কোনো নাম্বার দিচ্ছি না, কারণ নাম্বার তোমরা দিয়ে নেবে, কোশ্চেনের নাম্বার বলছি। চলো পরের কোশ্চেন দেখো, H3SiNCO, এইটা আশা করি তোমরা জানো, কারণ এটাও অ্যাসিড বেসের কোশ্চেন। হ্যাজ এ লিনিয়ার সিলিকন নাইট্রোজেন কার্বন অক্সিজেন স্কেলিটন, but CH3NCO has
অ্যাঙ্গুলার ফুল স্টপ দিয়ে লিখেছি আমরা এক্সপ্লেন। আচ্ছা, ল্যান্থানাইডস আর অ্যাক্টিনাইডসের নোটের মধ্যে আমরা ল্যান্থানাইডসের সেপারেশনটা আমি দিয়ে দিয়েছি, ওটা পড়া হয়ে গেছে সবার? আমি বলেছিলাম কিন্তু ওটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ইয়ারের জন্য, ওটা পড়েছো সবাই? কোনো উত্তরই নেই, ল্যান্থানাইডস সেপারেশন পড়োনি? স্যার পড়েছি। এই বাকিরা অনুশ্রী, সুদীপ্তা, সুদীপা, বলবে তো? হ্যাঁ স্যার, ওটা পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইটা দেখো, এইটা তো তোমরা জানো আশা করি, কারণ এইটা তো আমি একবার পড়িয়েছিলাম, সেম জিনিস তোমাদের একবার পড়ানো আছে। এটার সাথে যখন NCO এই ফরম্যাটটা আসছে তখন কি হবে, এইটার ভ্যাকেন্ট ডি আছে দেখো, ভ্যাকেন্ট ডি, আর নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ারটা আছে, তাহলে এখানে কি হতে পারে, সিলিকনের 3D পাইতে নাইট্রোজেনের 2p পাই, এইটার একটা ব্যাক বন্ডিং হতে পারে, দেখো এটা পসিবল। বাট CH3NCOতে এরকম হবে? কিছুই হবে না, কারণ কার্বনে কি আছে, কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। বোঝা গেছে জিনিসটা? এই হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? এইটা স্টাডি ম্যাটেরিয়ালে অলরেডি আমি দিয়ে দিয়েছি, এটা স্টাডি ম্যাটেরিয়ালে দিয়ে দিয়েছি, শুধুমাত্র হিন্টস বলে এইটুকু লিখে রাখবে যে SiH3NCOতে তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, আর যদি এটা হয় তাহলে কি হবে, তখন তো লিনিয়ারই হবে, কারণ ডবল বন্ড হয়ে যাচ্ছে। ডবল বন্ড যদি হয় তাহলে টোটালটাই হচ্ছে একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্টে চলে আসবে। কিন্তু যদি আমি CH3NCO করি তাহলে কিন্তু সেটা হবে না, কারণ কার্বনে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই। এই কার্বনের ক্ষেত্রে আমরা লিখে দিচ্ছি জন্য নো ভ্যাকেন্ট অরবিটাল। এটাই যদি কোনো ভ্যাকেন্ট অরবিটাল না থাকে তাহলে এই ধরনের কোনো নাইট্রোজেন টু কার্বন ব্যাক বন্ডিং এটা পসিবল নয়। যদি পসিবল না হয় তাহলে স্কেলিটনটা লিনিয়ার কখনো হতে পারবে না, অ্যাঙ্গুলার মানে sp3 হাইব্রিডাইজডই হবে ওটা। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনও স্টাডি ম্যাটেরিয়ালে দিয়েছি, শুধু কোশ্চেনটা বলে দিচ্ছি, এই কোশ্চেনটা খুঁজে নেবে একবার। হ্যাঁ, প্রেডিক্ট দ্য geometry and stability, predict the geometry and stability of hydrides of group 15 elements, hydrides of group 15 elements, এটা পুরো স্টাডি ম্যাটেরিয়ালে আছে। পুরোটাই আমি স্টাডি ম্যাটেরিয়ালে দিয়েছি এবং খুব সুন্দর লেখা আছে, মানে খুব সুন্দর আছে, এটা দেখবে। এটা এমন কিছু নয়, এগুলো দেখো মুখস্থ প্রশ্ন, কিচ্ছু করার নেই এইগুলো, মানে এইগুলোতে কিন্তু সত্যি কথা বলতে যে বিশাল কিছু কনসেপ্ট আছে কিচ্ছু নয়, একদম মুখস্থ প্রশ্ন। চলো এবার একটা প্রশ্ন করি, হোয়াট উইল হ্যাপেন টাইপের, ঠিক আছে? লিখবে H2S ইজ পাসড through antimony 3 salt in dilute HCl medium and the resulting PPT বা precipitate and the resulting precipitate is warmed with KOH, is warmed with KOH. What will happen? What will happen? Answer. অ্যান্সারটা লিখবে when H2S তো আমি ওরকমভাবে লিখতে পারবো না, এই 2টা সাবস্ক্রিপ্টে, বাট H2Sটা তোমরা বুঝতে পারবে আশা করি। when H2S is passed through antimony 3 salt in dilute HCl, কমা দিয়ে লিখবে
an orange precipitate of Sb2S3, আমি কিন্তু ওই সাবস্ক্রিপ্টে লিখতে পাচ্ছি না বলে এরকম দেখিয়ে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে। অ্যান্টিমনি সালফাইড Sb2S3 is obtained কেন মাঝে মধ্যে একটা ওর এক্সট্রা লিটার পড়ে যাচ্ছে কে জানে, is obtained which will form a solution of mixture of, বলে এটা হাতেই লিখে দিই, mixture of KSbS2 and KSbO2 upon addition of KOH and warmed the same addition তারপরে আমরা গরম করছি। চলো 2Sb3 প্লাস 3S2 মাইনাস, তাহলে সেখান থেকে নর্মাল প্রথমটা কী হবে, Sb2S3 প্রেসিপিটেট পড়বে, দ্যাট ইজ অরেঞ্জ, অ্যান্টিমনি সালফাইডের প্রেসিপিটেট পড়লো। এবারে যদি আমরা এই Sb2S3কে কার সাথে রিয়াকশন করাবো, দেখো লেখা আছে এখানে, কোথায় গেল, এইটা খুঁজছি, KOH এর সাথে। আমার কোশ্চেনটা দেখো, আমার রিয়াকশানটা লেখানো আছে কার সাথে রিয়াকশান করাচ্ছি আমরা, KOH এর সাথে এখানে। তাহলে KOH এর সাথে যখন আমরা রিয়াকশান করাবো কী তৈরি হবে, তাহলে 4 মোল KOH এর সাথে রিয়াকশান করাচ্ছি, তাহলে একটা হবে কি KSbS2 আর KSbO2, তাহলে 3 KSbS2 প্লাস KSbO2 প্লাস 2H2O, কমপ্লিট, আর কিছু লাগবে না, এইটুকু লিখলেই হবে। লেখা হয়ে গেছে অবধি? চলো পরের কোশ্চেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এসছে পরীক্ষায় এই কোশ্চেনটা, এবং এটা আমার খুব পছন্দেরও প্রশ্ন, মানে ভালো মার্কস পাওয়া যায় এটায়। আচ্ছা, লিখবে ফর NpCl2 হোল N, এই সিরিজটা, এটা তো অলরেডি আমি পড়িয়েছি তোমাদের, মনে আছে তো? NpCl2 হোল 3, এটা তো আমরা পড়িয়েছি অলরেডি। কী ছিল? ফসফোনাইট্রাইল, মনে পড়ছে? এই মনে পড়ছে তো, অর্গ্যানোনাইট্রাইলের মতো দেখতে, কিন্তু ফসফরাস দিয়ে আছে, তাই ফসফোনাইট্রাইল, মনে পড়ছে তো এটা? কোনো সারা শব্দ নেই। আচ্ছা, যখন n=1 লিখবে, ইট ইজ কল্ড ফসফোনাইট্রিলিক ক্লোরাইড, ফসফোনাইট্রিলিক ক্লোরাইড। আর 2 নম্বর দিয়ে লিখবে যখন nটা 3 হচ্ছে, ইট ইজ কল্ড ফসফাজিন, লাইক বেনজিন কিন্তু ফসফরাস দিয়ে আছে, তাই এটার নাম হচ্ছে ফসফাজিন। কোশ্চেন লেখা হয়ে গেছে আশা করি সবার? ঠিক আছে, চলো এবার দেখো, এবার যদি আমি অ্যান্সারটা করি তাহলে কী বলেছে আমাদের, NpCl2 হোল N, এই হোল এনের জায়গায় আমরা প্রথমটা অ্যান্সার করছি, তাহলে আমরা লিখছি কি when স্মল n = 1, এটা 1 নম্বরই করছি অ্যান্সার। হ্যাঁ, when small n = 1, তাহলে এটা কি হয়ে যাবে, আমার মনোমেরিক একটা ইউনিট হচ্ছে, মনোমেরিক একটা ইউনিট তৈরি হবে। এই মনোমেরিক ইউনিটটা দেখতে কীরকম ছিল মনে আছে তো, যে নাইট্রোজেন ট্রিপল বন্ড ফসফরাস, আর এই ফসফরাসের সাথে কী থাকবে, 2টো ক্লোরিন, এইটাই তো ছিল। বাট এইটা আমরা কিন্তু হাইব্রিডাইজেশন করে দেখিয়েছিলাম যে ফসফরাসটা কিন্তু আমার sp নয়, এটা sp2 হাইব্রিডাইজড হয়েছিল, এবং আমরা করে দেখিয়েওছিলাম যে এটা কিন্তু কন্টিনিউয়াস ওই এক্সটেন্ডেড ডিলোকালাইজেশন করতে পারবে না। এইখানে মনে আছে তো একটা আইল্যান্ড করেছিলাম, আইল্যান্ডের ওই কনসেপ্ট, মানে হাইব্রিডাইজেশনের যে ডিলোকালাইজেশনের কনসেপ্টটা ছিল সেটা আইল্যান্ড মডেল ছিল।
এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। আর এইটাই বলেছিলাম যে দেখতে কার মতো হবে, দেখতে দেখো অনেকটা অর্গ্যানোনাইট্রাইলের মতো, ওই জন্য আমরা লিখে দিচ্ছি এইটা তো অর্গ্যানোনাইট্রাইল। এটা হচ্ছে অর্গ্যানোনাইট্রাইল, তাহলে আমি এইখানে লিখে দিচ্ছি কি, তাহলে কম্পারেবল টু অর্গ্যানোনাইট্রাইলস, ব্যাস হয়ে যাবে। তাহলে এইখানে কমেন্ট মানে কনক্লুশন তাহলে একটা লাইন লিখে দিলেই হয়ে যাবে যে হেন্স দ্য স্ট্রাকচার অফ মনোমেরিক ফসফোনাইট্রিলিক, ফসফোনাইট্রিলিক লিখবো এটা, ঠিক আছে অসুবিধা নেই, নাইট্রিলিক হ্যালাইড is comparable to that of the organonitriles and is the structure of and that's why the name is phosphonitrile chloride, phosphonitrile বা ফসফোনাইট্রাইল করে দিই, ফসফোনাইট্রাইল, ব্যাস। ওরা ফসফোনাইট্রাইলই বলেছিল তো, না ফসফোনাইট্রিলিক ক্লোরাইড বলেছিল, ঠিক আছে অসুবিধা নেই। হেন্স দ্য নেম ইজ ফসফোনাইট্রাইল, পর দিয়ে লিখে দিই ফসফোনাইট্রিলিক ক্লোরাইড, ব্যাস ঠিক আছে। চলো এটা হচ্ছে 1 নম্বর পার্টটা দেখো হয়েছে, এটা 1 নম্বর পার্ট বলেছি। এইখানে শুধু একটুখানি লিখে রাখতে পারি আমরা যে আমরা কিন্তু বলেছিলাম যে মনোমেরিক ইউনিটটা কখনোই স্টেবল হয় না। আচ্ছা বলো মনোমেরিক ইউনিট কেন স্টেবল হয় না? শুধু শুনে যাচ্ছ, একটু তো জিজ্ঞাসা করি। মনোমেরিক ইউনিটটা কেন স্টেবল হয় না বলো? বলো, একদম পড়ো না তোমরা দোষ, এগুলো তো সোজা জিনিস ছিল, এগুলো একদম পড়ো না তোমরা। পলিমারিক কেন এরা বলো? কারণ আমরা যখন এই হাইব্রিডাইজেশনটা দেখিয়েছিলাম তখন দেখিয়েছিলাম একটা 3D পাই থেকে 2p পাই বন্ডিং হচ্ছে আর একটা 3p পাই 2p পাই বন্ডিং। আমরা বলেছিলাম এই 3p পাই 2p পাই যে বন্ডিংটা হবে বিটুইন ফসফরাস অ্যান্ড নাইট্রোজেন, ইট ইজ আনস্টেবল, কারণ 2p পাই 2p পাই ভালো হতে পারে, আর 3p পাই এর সাথে 2p পাই কখনো সেরকম ভালো হবে না। হ্যাঁ 3D পাই এর সাথে 2p পাই সেটা ঠিক আছে, কিন্তু 3p পাই এর সাথে 2p পাই কিন্তু খুব একটা ভালো হবে না। তাই ওই বন্ডটা কী চাইবে? ব্রেক হতে। আর ওই বন্ডটা ব্রেক কীভাবে হবে? পরপর ব্রেক হতে হতে একটা ইউনিটকে অ্যাটাক করবে, তার মানে এটা পলিমারিক হবে। মনে পড়ছে? একদম এই জিনিসটাই বলেছিলাম আর এটা দেখিয়েওছিলাম, মনে পড়ছে? ঠিক আছে, দেখো দ্য মনোমেরিক PnCl2, এই সুদীপ, তোমার নামটা কি? সুদীপ্তা। সুদীপ্তা আগের দিন তো ক্লাস করোনি, তুমি নোটটা নিয়েছিলে? স্যার অনলাইনে ক্লাস করেছিলাম। মানে পরে দেখে নিয়েছিলে? না স্যার আমি ক্লাসে ছিলাম তো। ও তাহলে কে ছিল না? সুদীপা ছিলে না নাকি? কেউ একজন? স্যার আমিও ছিলাম। তাহলে অনুশ্রী ছিল না, যে কোনো ছিল না। অনুশ্রী তাহলে ছিলে না মনে হচ্ছে। দেখো এই যে PnCl2 ইজ আনস্টেবল সিন্স P ট্রিপল বন্ড N ট্রিপল বন্ড যেটা আছে এটা কিন্তু নট পসিবল, কারণ আমরা বলেছিলাম যে এই দুটো পাইবনের মধ্যে একটা 3Dর সাথে হয় একটা 2Pর সাথে হয়। 3Dর সাথে যেটা হচ্ছে সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু 2Dর সাথে হচ্ছে যেটা সেটা কিন্তু কখনোই স্টেবল হবে না। এক মিনিট, চলো এরপরে আমরা লিখবো, এটা এখানে আর লেখা যাবে না, নিচে নামিয়ে দিই।
এরপর থেকে লিখবে, আমার এখানে ওই পাশে আনতে পারছি না, নাহলে আনতাম, ওর পর থেকেই লেখো, প্যারাগ্রাফ করার কোনো দরকার নেই, ঠিক আছে। অ্যামং দ্য টু pi bonds, among the two pi bonds shown above between phosphorus and nitrogen, the, এটা দেখাতে পারবো না, হাতেই লিখে দিই, the p পাই, এটাকে যদি আমরা চাই তাহলে এরকমভাবে দেখিয়ে দিই, পি পাই না দেখিয়ে এরকমভাবে দেখাই তাহলে আরও ভালো হবে। সেটা হচ্ছে 3p পাই, মানে ফসফরাস 3p পাই টু নাইট্রোজেন 2p পাই, এইটা 2 লিখবো না, মানে এটা জাস্ট শেয়ারিং হচ্ছে, ওই জন্যে ফসফরাস 3p পাই, নাইট্রোজেন 2p পাই ওভারল্যাপ বিটুইন ফসফরাস অ্যান্ড নাইট্রোজেন ইজ not among the two shown above the এইটা is not allowed, ঠিক আছে, ঠিক আছে, মিনিংফুল হয়ে গেছে, অসুবিধা নেই, is not allowed, ফুল স্টপ দেখবে। দিস ইজ, এইটা কিসের জন্য বলেছিলাম, কারণ স্মল প্যারালাল ওভারল্যাপটা ভালো হবে, যত লার্জ সাইজ হবে প্যারালাল ওভারল্যাপ কিন্তু আর অতটা ভালো হবে না, তাই 3Dর সাথে হলে তাও ঠিক আছে, কিন্তু 3Pর সাথে তো হবে না ওটা। তাহলে আমরা লিখেছি যে দিস ইজ due to the larger size of phosphorus, only the phosphorus 3d pi nitrogen 2p pi, only the phosphorus 3d pi nitrogen 2p pi bond between phosphorus and nitrogen will be favored. এক লাইনেই দেখো সব বুঝিয়ে দিয়েছি যে কোথায় বন্ড হচ্ছে, কিভাবে বন্ড হচ্ছে, কার সাথে কার মধ্যে বন্ড হচ্ছে এবং কেন, একটা লাইনেই সব হয়ে গেছে। Thus in order to reduce the pi bonds, but reduce the number of pi bonds and also to satisfy the pentavalency, of phosphorus and trivalency of nitrogen, comma, the monomeric NPCl2 undergoes polymerization, ফুল স্টপ। আর পলিমারাইজেশনটা কীরকমভাবে হয় সেটাও আমরা দেখিয়েছিলাম, সেটাও একবার দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, কারণ এটা এমনিও এখানে দেখাতে হবে। সেই কী হবে, নাইট্রোজেন থেকে বন্ডগুলো কী হবে, খুলে গিয়ে অন্য ইউনিটের ফসফরাসে গিয়ে অ্যাটাচ হয়ে যাবে। দেখো যদি এটা হয় তাহলে আলটিমেটলি আমার দেখতে কীরকম হবে, ফসফরাস এটা হয়ে গেল, এবং প্রত্যেকটা ফসফরাসের সাথে দেখো দুটো করে ক্লোরিন থাকবে, আর এইটার নামটা কি ছিল, ফসফাজিন। এইটা হয়ে আমাদের, ওইটাই হয়ে যাচ্ছে আমাদের কি, NPCl2 আচ্ছা ভালো কথা, একটা জিনিস বলতে ভুলে গেছি, এইখানে দ্য মনোমেরিক PNCl2 ইজ আনস্টেবল, এইখানেই 2 নম্বর দিয়ে দেবে, ঠিক আছে, কারণ দুটো কোশ্চেনে দুটো পার্ট ছিল, তাই এটাকে 2 নম্বর পার্টের মধ্যে ফেলে দেবে। এই মনোমেরিক PNCl2 যেটা লিখেছি ওইখান থেকে 2 নম্বর করে দেবে, তাহলেই হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা লাস্ট, তাহলে কনক্লুশন কী লিখবো,
লিখবো কি এই স্ট্রাকচারটা পুরোপুরি বেঞ্জিনের মতো দেখতে, বাট উইথ ফসফরাস, তাই হয়ে যাবে ফসফাজিন। তাহলে লেখাটা কীরকম হবে, সিন্স দ্য স্ট্রাকচার অফ cyclic trimer is comparable to that of the Kekule's benzene, and hence they are referred to as এটা ডবলটা কেন পড়ে না, ডবল পড়ছে না, ছাইও, ফসফাজিনস। দেখো বোঝা গেছে তো এটা। এবং এই প্রশ্ন কিন্তু অনেকবার এসছে যে সিঙ্গেল ইউনিটকে আমরা ফসফোনাইট্রিলিক হ্যালাইড বলি বা ফসফোনাইট্রাইল বলি, কিন্তু যখন ট্রাইমার হয়ে যাচ্ছে সেটাকে বলছি ফসফাজিন। কেন? কারণ সিঙ্গেলটা অর্গ্যানোনাইট্রাইলের মতো দেখতে, অর্গ্যানোনাইট্রিলিক কম্পাউন্ডসের মতো দেখতে, তাই আমরা ফসফোনাইট্রিলিক বা ফসফোনাইট্রাইল বলছি। আর যে ট্রাইমারটা হয়ে যাচ্ছে সেটাকে দেখতে হচ্ছে পুরো ইনঅর্গানিক কেকুলেস বেঞ্জিনের মতো, তাই ওটাকে আমরা বলছি কি ফসফাজিন। বোঝা গেছে? এই বুঝতে পেরেছো তো? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এই অনুষ্ঠিও তো আউট হয়ে গেছে, ওরও কি নেটের প্রবলেম? এই সকালে তো নেটের প্রবলেম হওয়ার কথা নয়, ও তো খেয়ে নাও নাকি সব নেট? বলো। আগের প্রশ্নটা কি 3 নম্বরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা 3 নম্বরের প্রশ্ন। এটা যেন আমি একটা 2 নম্বরের প্রশ্ন দিচ্ছি। একেবারে অ্যান্সার লিখে দিচ্ছি, এটা কিন্তু জানা উচিত। এটা কিসের প্রিপারেশন বলো? ফার্স্ট প্রিপারেশনটা কী হবে? এইগুলো না পারলে হবে? এগুলো তো পড়তে হবে, একদম না পারলে কী করে হবে? এই ফার্স্ট প্রিপারেশনটাই হচ্ছে ফসফোনাইট্রিলিক হ্যালাইড বা মনে করো ফসফাজিনের প্রিপারেশন। আর সেকেন্ডটা কী হবে, ওই ফসফাজিন থেকে যেহেতু আমার এখানে কী দেওয়া আছে, NaHCO3 দেওয়া আছে, NaHCO3 না, এটা ভুল দেওয়া আছে, এটা NaHCO3 হবে না, এই রিয়েজেন্টটা ভুল দেওয়া আছে। হ্যাঁ, এটা NaOMe হবে। তাহলে কী হবে, মিথক্সাইড আমার নিউক্লিওফাইল হবে। এই মিথক্সাইডগুলো একটা একটা করে কী হবে, সাবস্টিটিউট করবে। কাকে সাবস্টিটিউট করবে? ক্লোরিনগুলোকে। তাহলে প্রথম যে প্রিপারেশনটা, এটা তো নর্মাল, এটা আমরা নর্মাল দেখবে যখন ফসফাজিন করেছি তখনই লিখিয়েছি আমি যে PCl5 প্লাস NH4Cl, যদি এটাকে আমরা রিয়াকশান করে এবং হিট দিই তাহলে নর্মাল আমার কী তৈরি হবে, ফসফাজিন তৈরি হবে। এটা হয়ে গেল। যদি এখানে আমি এবারে OCH3 মাইনাস দিই তাহলে কী হবে, এই ফসফরাসে অ্যাটাক করবে এবং ক্লোরিনগুলোকে বার করবে। এটা হচ্ছে এর মেকানিস্টিক অ্যাপ্রোচ। তাহলে প্রত্যেকটাকেই তো বার করে দেবে। হ্যাঁ, প্রত্যেকটাকেই বার করবে। সরি, ক্লোরিনটা থাকবে না, OCH3 হবে, মিথক্সি গ্রুপগুলো ঢুকে যাবে। দেখো বোঝা গেছে এটা? এই সবাই বুঝতে পেরেছো তো? দেখে নাও। সুদীপা বুঝতে পেরেছো? সুদীপা, সুদীপ্তা? ঠিক
ঠিক আছে, চলো পরের কোশ্চেন দিচ্ছি। পরের কোশ্চেন হচ্ছে, এইটা কোনো বছর পরীক্ষায় পড়েনি, বাট কোশ্চেনটা ভালো, পড়তে পারে এটা তবে পরীক্ষায় পড়েনি এটা। রাইট ডাউন দ্য বিল্ডিং ইউনিটস অফ কনডেন্সড ফসফেট। কনডেন্সড ফসফেটের ক্ষেত্রে বিল্ডিং ইউনিটগুলো কীরকম হবে, এটার জন্য একটা অ্যান্সার অলরেডি এই রকম একটা অ্যান্সার আমি দিয়েছি, সেটা বলেও দিচ্ছি। ফলো কোশ্চেন নাম্বার 31, ঠিক আছে, গ্রুপ 15-এর ক্ষেত্রে। গ্রুপ 15-এর ক্ষেত্রে দেখবে 31 নাম্বার কোশ্চেনটা ফলো করবে, ওখানে দেখবে আছে। এবার আমি একটু বোঝানোর জন্য জাস্ট বলে দিচ্ছি। দেখো, তখন টার্মিনাল ইউনিটটা আসবে, তখন কী হবে, একটা পি ডবল বন্ড এবং এই অক্সিজেনের সাথে তো অলরেডি লিঙ্ক আপ আছে, মানে টার্মিনাল তো, ওই জন্য এর সাথে একটা লিঙ্ক আপ থাকবে। আর বাকি দুটো অক্সিজেন কী থাকবে, ও মাইনাস করে থাকবে। এটা হচ্ছে আমার টার্মিনাল হবে, এটা হয়ে যাবে আমাদের টার্মিনাল ইউনিট। আচ্ছা, তাহলে মিডিল ইউনিটটা কী হবে, নিঃসন্দেহে দুটো আমার লিঙ্ক থাকবে, কারণ তবেই তো এটা মিডিল ইউনিট। তাহলে আমার দুটো এরকম লিঙ্ক আছে, আর একটা তাহলে কী হবে, ও মাইনাস হিসাবে থাকবে। তাহলে এটাকে আমরা কি বলবো, মিডল ইউনিট বলবো। আর একটা কী হবে, ব্রাঞ্চিং ইউনিট। ব্রাঞ্চ মানে কি, এর সাথে অনেকগুলো জুড়ে আছে, তার মানে কি তিনটেই আমার লিঙ্কিং, মানে পি ডবল বন্ড, এই অক্সিজেনটাও লিঙ্ক করে আছে, এই অক্সিজেনটাও লিঙ্ক করে আছে, আর এই অক্সিজেনটাও তাহলে কী থাকবে, লিঙ্ক করে থাকবে। তাহলে এটাকে তখন আমরা কি বলবো, ব্রাঞ্চিং ইউনিট, কারণ এখান থেকে ব্রাঞ্চ তৈরি হচ্ছে। দেখো, ব্রাঞ্চিং ইউনিট সোজা জিনিস, এটা দেখো কিচ্ছু নেই। টার্মিনাল মানে শেষ হয়েছে, তার মানে কি কারোর সাথে লিঙ্ক আছে তবে তো শেষ, একটাই তার মানে লিঙ্ক, বাকি দুটো ও মাইনাস। মিডল ইউনিট মানে কি, দুদিকে তার মানে জুড়ে আছে, তবেই তো মিডল, তার মানে একটা ও মাইনাস, দুটো জুড়ে আছে। আর ব্রাঞ্চিং মানে কি, তিনটে থেকেই তার মানে লিঙ্ক আপ হয়েছে, ওই জন্য এটাকে আমরা বলছি ব্রাঞ্চিং ইউনিট। এইটাই শুধু একটু বোঝানোর, বাকিগুলো তোমরা এমনিই পারবে, ওই জন্য আমি আর কিছু দেখাইনি ওটা। দেখো হয়েছে, এটা বোঝা গেছে। চলো পরের কোশ্চেন দিচ্ছি, যতটা করিয়ে দেওয়া যায় করিয়ে দিচ্ছি, তারপর দেখছি কি হয়। পরের কোশ্চেন হচ্ছে, হোয়াট হ্যাপেন্স ওয়েন, তোমাদের 15 তারিখ থেকে তো পরীক্ষা দিয়ে দিয়েছে রুটিন। এখনো পাস হয়নি স্যার, 9 তারিখে শুরু দিয়েছি অ্যাডমিট কার্ড ডাউনলোড। ওই ধরে নাও 15 তারিখ, তার মানে what happens when chlorophosphagene reacts with, what happens when chlorophosphagene reacts with, 1 নম্বর দিয়েছে CH3 MgI, 2 নম্বর দিয়েছে C6H5Li, 3 নম্বর দিয়েছে ওয়াটার, অ্যান্ড 4 নম্বর দিয়েছে NaF। চারটে, আশা করি এটা পারবে। সিম্পল, দেখো ক্লোরোফসফাজিন যেটা আছে, ক্লোরোফসফাজিনের স্ট্রাকচারে শুধুমাত্র লিভিং গ্রুপ হিসাবে কে বেরোতে পারে, ক্লোরিনগুলোই তো বেরোতে পারে, যেগুলো ফসফরাসের সাথে লিঙ্ক। মানে কি, এই যে স্ট্রাকচারটা দেখো, এই তো এইটাই তো আমাদের ফসফাজিন। তাহলে কোনো নিউক্লিওফাইল যদি অ্যাটাক করে, মনে করো একটা নিউক্লিওফাইল যদি অ্যাটাক করে, তাহলে কী করবে, সেই ফসফরাসে অ্যাটাক করবে আর ক্লোরিনগুলোকে বার করে দেবে, একমাত্র এটাই তো হতে পারে, আর তো কিছু হবে না। তাহলে তুমি প্রত্যেকটা রিয়াকশান ঠিক করে লক্ষ্য করো, দেখো নিজেরাই পারবে, এটা এমন কিচ্ছু শক্ত নয়। তাহলে এইখানে 1 নম্বর রিয়াকশানটা কী ছিল, 1 নম্বর রিয়াকশানটা হচ্ছে আমার NPCl। আমরা রিয়াকশানটা এরকমভাবে দেখাচ্ছি, কিন্তু তোমাকে কিন্তু দেখাতে হবে পুরো টোটাল রিয়াকশানটা, মানে স্ট্রাকচারালি দেখাতে হবে, ঠিক আছে। তো আমরা এরকমভাবে দেখিয়ে দিচ্ছি, কারণ নাহলে স্ট্রাকচার অনুযায়ী দেখাতে গেলে, প্রত্যেকটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তাহলে কমল বলো তো, গ্রিগনার্ড রিয়েজেন্ট লাগবে এখানে, নিঃসন্দেহে 6 মোল গ্রিগনার্ড রিয়েজেন্ট লাগবে। আর গ্রিগনার্ড রিয়েজেন্টের মধ্যে কি, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, তার মানে কি CH3টা কি অ্যাটাক করবে এবং ক্লোরিনকে বার করে দেবে। তাহলে ফাইনাল প্রোডাক্টটা দেখো তো, বুঝতে পারছো কি না, কী হবে, NpCl2 আর থাকবে না তো, প্রত্যেকটা ফসফরাসের সাথে কী থাকবে, দুটো করে মিথাইল গ্রুপ থাকবে। এইটা অল ওভার দেখো হোল 3 আসবে, প্লাস তাহলে কি কি বেরিয়ে গেল আমার এখানে, MgI আমার তোমার বেরিয়ে যদি যায়, তাহলে কী হবে, 3খানা MgI2 তৈরি হয়ে গেল।
আর 3খানা, তার মানে আমার MgCl2 তৈরি হয়ে যাবে, কারণ 3খানা মানে 6খানা ক্লোরিন আর 6খানা আয়োডাইড বেরোচ্ছে। 6খানা ক্লোরাইড আর 6খানা আয়োডাইড বেরোলে 3খানা MgI2 হবে, 3খানা MgCl2 হয়ে যাবে। আর 2 নম্বর যেটা দিয়েছে একদম একই জিনিস, শুধু অর্গ্যানোমেটালিক কম্পাউন্ড, বাট গ্রিগনার্ড নয়, বাট একই তো জিনিসটা হবে, কারণ ওটা লিথিয়ামের সল্ট। প্লাস কী হবে তাহলে একই জিনিস, 6 মোল C6H5Li লাগবে। 6 মোল যদি C6H5Li হয় তাহলে কী হবে, NP ফসফরাসের সাথে এখন দেখো C6H5 হয়ে যাবে, এটা অল ওভার 3, প্লাস কী হবে তাহলে 3 মোল কী হবে বলো, Li। আচ্ছা এখানে 3 মোল আর হবে না, একেবারে একটাই তো আছে, শুধুমাত্র কোনো আয়োডাইড বা কিছু তো নেই, তাহলে একেবারে আমি 6 মোল দেখিয়ে দেবো, 6 মোল LiCl হয়ে যাবে। দেখো এই সুদীপটা বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরেরটা তোমরা করো দেখি। NpCl2 বলো জল কত মোল লাগবে? এখানে যদি ওয়াটার দিয়ে আমরা রিয়াকশান করি তাহলে কমল ওয়াটার লাগছে আমার এখানে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কমল ওয়াটার লাগবে 6 মোলই লাগবে একদম, কারণ আমার ক্লোরিন তো 6খানা আছে, তাহলে ক্লোরিনটাকে যদি আমি রিপ্লেস করতে হয় 6 মোল ওয়াটার লাগবে। তাহলে তৈরি কী হবে বলো সুদীপা, তৈরি কী হবে বলো, NP তারপরে কী লিখবো, তারপরে কী লিখবো বলো? ফসফরাসের সাথে ক্লোরিনের বন্ড ছিল, এখন তাহলে ফসফরাসের সাথে কার বন্ড হবে? রাইট, কিন্তু OH কটা করে থাকবে, তার মানে 2টো করে থাকবে, 2টো ক্লোরিনের জায়গায় 2টো করে এখন OH ঢুকলো, এটা অল ওভার হোল 3, আর একটা করে H বেরিয়ে গেল, কারণ H2O থেকে OH2 প্লাস হিসাবেও থাকবে, OHটা রইলো আর H প্লাসটা বেরিয়ে গেল, আর H প্লাসটা দেখবে ওই ক্লোরিনের সাথে যোগ হয়ে গিয়ে কী হবে, 6 মোল HCl তৈরি করবে। দেখো বুঝতে পেরেছো তো সুদীপা, বুঝতে পেরেছো এটা? ঠিক আছে, তাহলে লাস্টেরটা বলো, লাস্টেরটা পারবে। দেখো NpCl2 তারপরে কি দিয়েছে, NaF। আগে বলো কমল NaF লাগবে, 6 মোলই লাগবে। NaF যদি 6 মোল লাগে তাহলে তৈরি কি হবে বলো, আগে আগে বলো তৈরি কি হবে? NpF2 শুধু তাই নয়, NpF2 এটা তুলনামূলকভাবে বেশি স্টেবল হবে, আর এটা হয়ে যাবে কি 6NaCl। দেখো বোঝা গেছে এটা? পরীক্ষার সময় কি এইভাবে লিখলে না স্ট্রাকচারালি? না, স্ট্রাকচারালি লিখবে, আমি আবারও বলে দিলাম লিখতে হবে স্ট্রাকচারালি, বাট আমি যদি স্ট্রাকচারালি দেখাতে যাই এই কোশ্চেনটাতেই শেষ হয়ে যাবে সময়, প্রত্যেকটা স্ট্রাকচার যদি আঁকতে হয়, ঠিক আছে? ওই জন্য দরকার হলে এরকমভাবে নিচে লিখে রাখো, রিয়াকশন শুড বি রিটেন স্ট্রাকচারালি। ঠিক আছে, আমরা স্ট্রাকচারাল প্যাটার্নে কিন্তু রিয়াকশানটা লেখার চেষ্টা করব, যেরকম ওই NpCl2 মনে করো ফসফোজিনের যেরকম স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারের এতে আমরা লেখার চেষ্টা করব। এটা বোঝা গেছে জিনিসটা? ঠিক আছে, একটা ভালো কোশ্চেন করানো ছিল, একটু তার অতটা পাই কিনা দেখি। হ্যাঁ, এটা হয়ে যাবে তো, ঠিক আছে, 9 মিনিট আছে, একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করবে, আশা করছি হয়ে যাবে এটা। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কোশ্চেনটা হচ্ছে হাউ NOx pollutants are prepared in upper atmosphere. How NOx pollutants are prepared in upper atmosphere, এটা ফার্স্ট কোশ্চেন। নেক্সট লিখবে describe the acid rain formation. describe the acid rain formation আমি একেবারে করে দিচ্ছি, মানে একটা কোশ্চেনে এতগুলো পড়বে না, বাট একেবারে একই রিলেটেড বলে আমি কী করছি বলো তো, একসাথে করে দিয়েছি।
আর লাস্ট পোর্শন হচ্ছে হাউ ক্যান ইউ কন্ট্রোল ইট, হাউ ক্যান ইট বি কন্ট্রোল করে দিই, কারণ আমরা একা তো পারবো না আর কন্ট্রোল করতে। হাউ ক্যান ইট বি কন্ট্রোল, হাউ ক্যান ইট বি কন্ট্রোল মানে এয়ার পলিউশনটাকে আমরা কীভাবে কন্ট্রোল করতে পারি। চলো আমরা ফার্স্ট পার্টটা আবার প্রথমত দেখি। ফার্স্ট পার্ট মানে কি এনওএক্সটা কীভাবে তৈরি হয় বলো তো আপার অ্যাটমসফিয়ারে, বলতে পারবে? আপার অ্যাটমসফিয়ারে অ্যাকচুয়ালি ওই লাইটনিং স্ট্রাইকগুলো হয়, মানে বজ্রপাত, সিম্পল লজিক। কারণ দেখো আগে বুঝতে হবে যে এনওএক্স মানে কি, এনও হোক NO2 হোক যাই হোক নাইট্রোজেনের অক্সাইড তো, তাহলে নাইট্রোজেনের যদি অক্সাইডটা তৈরি হয় কনসেপচুয়ালি কি নাইট্রোজেন এই ট্রিপল বন্ডটাকে ভাঙতে হবে, অক্সিজেন এই ডবল বন্ডটাকে ভাঙতে হবে, ভেঙে তবে তো নাইট্রোজেন বন্ড হবে। এখন নাইট্রোজেন এই ট্রিপল বন্ডটা ভাঙাতে এত সোজা নয়, যতই হোক ট্রিপল বন্ড হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে। অক্সিজেন বন্ডকে ভাঙতে তুলনামূলক কম এনার্জি, বাট তাও তো লাগবে এনার্জিটা। এখন এটা নর্মাল অ্যাটমসফিয়ারে হয় না, হয় আপার অ্যাটমসফিয়ারে, এটাতে আমাদের কোনো হাত নেই, আমরা কিচ্ছু করতে পারি না। এক মিনিট। तो कल डिस्कस कर रहा था वो लोग जो आके रहा था नो के नाम में करेंगे करवाएंगे ऐसे करके ऐसे बोल रहा था ना कल ये रात में। आपकी बात है। हाँ तो मैं अभी इसमें पूरा मेरा नाम वगैरह लिख के पूरा साइन करके पहले तुम्हारा आते में होगा कि नहीं, पहले गेसियर तो रहेगा, उसके बाद नहीं एक्चुअली वो रेंजी सर आ गए नहीं आप क्या है नहीं अभी आपको कब बोला, आपको कब बोला, अभी बोला क्या? उसके लिए नहीं, एक्चुअली गेसियर एक बार बात करेगा, वो बोला इसका नाम एक्चुअली पहले भेजा नहीं था इसका नाम। नहीं नाम नहीं सर नाम में कुछ नहीं है नहीं पहले लिस्ट गया था नाम का, अच्छा नाम का पूरा लिस्ट गया था, पैनल गया था, इसका नाम उसमें था नहीं, तो आईसी सर से एक बार वो बात करेगा इनका नाम इंक्लूड करने के लिए। मेरा पैसा काटने का साथी से एक्चुअली उसका नाम नहीं गया था, पैनल में नाम था, वो ऑलरेडी बात करेगा बोला है सर, यही सर एक बार बात करेगा। मैं काटने के लिए कोई तोड़ नहीं है ना वो तो अलग जैसे सर को बात करने तो उसके बाद करेंगे। सर आप सही करके दे दिया मैं तो नहीं, आज लेके आएगा ना डॉक्टर को लेके आएगा, मेरा नाम गलत किया था उसमें मेरा, ठीक है हाँ हाँ सर कंफर्म करने के बाद। চলো হ্যাঁ যেটা বলছিলাম দেখো, যে ওই নাইট্রোজেন বন্ড অথবা অক্সিজেন বন্ড এটাকে ভাঙলে তবে তো নাইট্রোজেন আর অক্সিজেনটা মনে করো নিজেদের মধ্যে বন্ড করবে, এনওটা ফর্ম করবে, NO2 ফর্ম করুক, যা ইচ্ছা করুক নাইট্রোজেনের অক্সাইড, বাট ফর্ম করার জন্য আগে নাইট্রোজেন ট্রিপল বন্ডকে অথবা অক্সিজেন ডবল বন্ডকে ভাঙতে হবে। এখন এইটা তো নর্মাল আমাদের অ্যাটমসফিয়ারও N2 আছে আর O2 আছে, তার মানে কি আর ভেঙে যাচ্ছে? সেটা তো আর ভাঙবে না, তাহলে তো নাইট্রোজেন স্টেবল হিসেবেই থাকতো না। কিন্তু আপার অ্যাটমসফিয়ারে কী হচ্ছে বলো তো, এই যে যখন বজ্রপাত হয় না, লাইটনিং স্ট্রাইক, ওটা তো হিউজ এনার্জি, তোমরাও তো জানো যে নর্মাল যদি ওই বলে না যে বজ্রপাত কোনো নারকেল গাছে বা কিছু পড়েছে, পাওয়ারটা তো দেখোছো মানে একদম ছাড়কার করে দেয়, কিছু থাকে না, তার মানে এনার্জিটা বুঝতে পেরেছো তো, অস্বাভাবিক বেশি। এই লাইটনিং স্ট্রাইকগুলো যখন হচ্ছে, ওর চারপাশের যত নাইট্রোজেন বা অক্সিজেনগুলো আছে এই বন্ডগুলো ব্রেক হয়ে গিয়ে কিন্তু তখন নাইট্রোজেন অক্সাইডটা ইজিলি ফর্ম হতে পারে। বোঝা গেছে জিনিসটা? এটা ক্লিয়ার হয়েছে? স্যার আচ্ছা, আমরা কি তাহলে এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবো? দেখো আপার অ্যাটমসফিয়ারে যেটা হচ্ছে এটা কিন্তু আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না। হ্যাঁ, শুধুমাত্র এইটুকু আমরা কন্ট্রোল করতে পারি যে আমাদের যে মনে করো বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বা এইগুলো আছে, এইখানে যে মনে করো নাইট্রোজেনের অক্সাইড তৈরি হওয়ার যে প্রবাবিলিটি সেইটা কমিয়ে দিতে পারি। মানে কি, মানে মনে করো NO বা NO2 এটা অলরেডি তো তৈরি হয়েই যাচ্ছে, অ্যাটমসফিয়ারে আছে। এখন এই NO2 বা মনে করো NO এই ধরনের যে অক্সাইডগুলো আছে এইগুলোকে যদি আমি রিডিউস করে N2 ফরম্যাটে বা মনে করো অ্যামোনিয়া ফরম্যাটে আমরা কনভার্ট করে দিতে পারি, তাহলে কিন্তু দেখো এয়ার পলিউশনটা কমে যাবে। কিন্তু ওই লাইটনিং স্ট্রাইককে তো আমরা কন্ট্রোল করতে পারবো না, ওটা তো ন্যাচারাল প্রসেস, ওটা হবেই। তাই এয়ার পলিউশন হচ্ছে আবার অক্সাইডসগুলো ফর্ম হলে, কিন্তু তার মানে ওটা হয়েই যাবে। কন্ট্রোল তাহলে কী করে করব? যখন ওগুলো হয়েই যাচ্ছে, যদি কোনোভাবে ওগুলোকে আমরা আবার N2 ফরম্যাটে অথবা অ্যামোনিয়া ফরম্যাটে কনভার্ট করে দিতে পারি, তাহলে অ্যামোনিয়া নর্মাল ফরম্যাটে কনভার্ট করলে মনে করো প্ল্যান্টের ফার্টিলাইজিং এতে ইউজ হয়ে যাবে, আবার মনে করো নর্মাল N2তে কনভার্ট করলে তো নর্মাল বাতাসেই মিশে গেল, কোনো প্রবলেমই নেই। তাহলে এইটুকু শুধু আমরা করতে পারবো কন্ট্রোল, বাট
ওই ফরমেশনটা যে কন্ট্রোল ওটা কিন্তু আমরা করতে পারবো না। NO বা NO2 বা নাইট্রোজেনের যে অক্সাইডস ডিউ টু লাইটনিং স্ট্রাইক ফরমেশন হচ্ছে ওটা কিন্তু হবে। চলো লেখাটা লিখবে, প্রথম পার্ট লেখো ইন atmospheric chemistry, NOx, এক্সটা কিন্তু সাবস্ক্রিপ্টে বসবে, মানে NO হতে পারে, NO2 হতে পারে। বাবা আবার বুঝতে পারবে না বাবা, তখন আবার গুলিয়ে যাবে আমার। NOxটা কিন্তু এখানে বসবে, ঠিক আছে? NOx is generic term for nitrogen oxides that are most relevant to air pollution। সব থেকে বেশি এয়ার পলিউশন এর জন্যেই আমরা পাই, এয়ার পলিউশন। কমা দিয়ে লিখবে নেমলি বলতে কেন এটা বলছি, এবারে যে সব নাইট্রোজেন অক্সাইডের সমান কন্ট্রিবিউশন থাকবে তা তো নয়। যেগুলো মোস্টলি হচ্ছে, বা নেমলি বললাম, মোস্টলি করে দিয়ে এটা সব থেকে ভালো হবে, যেগুলো মোস্টলি অ্যাকচুয়ালি দেখায় সেইগুলোকে আমরা নিয়ে পড়বো। সব নাইট্রোজেন অক্সাইড নিয়ে কিন্তু পড়ার দরকার নেই। মোস্টলি কী হবে তাহলে? নাইট্রিক অক্সাইড মানে কি? NO অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2, ঠিক আছে? এই দুটোই হচ্ছে সব থেকে বেশি পরিমাণে দেখায়। আচ্ছা, আশা করি তোমাদের ওই জাস্ট এই ফরমেশনটা দেখি আমায় ছেড়ে দিতে হবে, কারণ 8:30 বা 8:35 আমায় ছাড়তেই হবে তোমাদের। তাহলে আমি বাকিটা হয়তো দেখাতে পারবো না, বাট যতটা হচ্ছে আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার কী করে হচ্ছে সেটা অলরেডি বলে দিয়েছি, ওই জন্য আর আমি ব্যাখ্যা করছি না যে ফরমেশনটা কীভাবে হচ্ছে। তাহলে লিখবো কি, অক্সিজেন and nitrogen do not react at ambient temperature, নর্মাল টেম্পারেচারে এরা কখনোই রিয়াক্ট করবে না, ফুল স্টপ দিয়ে লিখবে, বাট at high temperature they do। এটা কমা দিয়ে দিচ্ছে, হ্যাঁ এটা কমা দিয়ে দেবে, বাট অ্যাট হাই টেম্পারেচার দে ডু, ব্যাস হয়ে গেল। ফুল স্টপ দিয়ে লিখবে, দে আন্ডারগোজ অ্যান এন্ডোথার্মিক reaction producing various oxides of nitrogen, কারণ এখানে তো অবশ্যই এন্ডোথার্মিক হবে, কারণ নাইট্রোজেন বা অক্সিজেন বন্ডটাকে ভাঙতে হচ্ছে। ফুল স্টপ দিয়ে লিখবে, such temperature arises inside an internal combustion ইঞ্জিনই লিখে দিয়ে, এটা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন অর পাওয়ার স্টেশন। বাট যেগুলো হচ্ছে এগুলো তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু যেটা পাওয়ার স্টেশন থেকে বেরোচ্ছে বা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন থেকে বেরোচ্ছে, পাওয়ার স্টেশন বয়লার বলতে পারো, পাওয়ার স্টেশন বলে, এগুলো তুলনামূলকভাবে কম। বাট যেটা সব থেকে বেশি হবে সেটা কি, সেটা হচ্ছে ওই এটা আমাদের আপার অ্যাটমসফিয়ারে। বাট এটা ইন জেনারেল অ্যান্সার লেখাচ্ছি বলে পুরোটা লিখে দিলাম। কমাদের লিখবে, ডিউরিং দ্য কম্বাশন অফ, তোমাদের যদি শুধু আপার অ্যাটমসফিয়ার বলে শুধু আপার অ্যাটমসফিয়ারের পার্টটা লিখবে, শুধু যদি বলে এবার যে NX কীভাবে ফর্ম হচ্ছে তাহলে টোটালটা লিখবে। ডিউরিং দ্য কম্বাশন অফ এ মিক্সচার অফ এয়ার, ফুয়েল অ্যান্ড ডিউরিং, দূর বাবা এত আজকে তাড়াতাড়ি লিখতে গিয়ে হচ্ছে না, অ্যান্ড ডিউরিং combustion of lightning strikes in the upper atmosphere
লাইটনিং স্ট্রাইকস ইন দ্য আপার অ্যাটমসফিয়ার, ফুল স্টপ। ব্যাস, এটা হয়ে গেল, আর কিছু লাগবে না। মানে কীভাবে ফর্ম হচ্ছে এইটুকু আমরা দেখিয়ে দিলাম। এবারে আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে রিয়াকশনটা দেখাতে হবে কী হচ্ছে। তাহলে আমরা কি লিখবো, যে ইন presence of excess O2, in presence of excess O2, comma, NO reacts with O2 to form NO2। ব্যাস হয়ে গেল। তাহলে কী হবে, NO প্লাস O2, সরি NO প্লাস O2টা তো পরে হবে, আগে তো N2-র ফরমেশনটা দেখিয়ে, NOর ফরমেশনটা দেখিয়ে দিই। প্রথমে তো নর্মাল করে দাও, তাহলে প্রথমে নর্মাল করে দাও, তাহলে N2 প্লাস O2, ওখান থেকে হিট দিয়ে 2NO করে দাও। এটা তো প্রথম ফরমেশন হবে। লাইটিং স্ট্রাইকের জন্য হিটটা করতে গেছে, লাইটিং স্ট্রাইক থেকে আসছে। এবার যদি মনে করো যে জায়গায় এনোটা ফর্ম হয়েছে, যদি ওখানে মনে করো O2টা এক্সেস অ্যামাউন্ট থাকে, কারণ সাধারণত অক্সিজেন যথেষ্ট এক্সেস অ্যামাউন্ট থাকে, তখন তাহলে তৈরি হয়ে যাবে 2NO2। এবং এইগুলো সব থেকে বেশি প্রবলেমটা কিসের জন্যে, কারণ এই এনোটা ফর্মেশন হয়েছে মানেই হচ্ছে H2O যদি পায় নাইট্রিক অ্যাসিড তৈরি করে দেবে। এটাই তো অ্যাসিড রেনের কারণ। তাহলে এরবার আমরা লিখবো যে ফরমেশন অফ অ্যাসিড রেন, ফরমেশন অফ অ্যাসিড রেন। এটা বলে আমি আজকে ছেড়ে দিচ্ছি তোমাদের, নাহলে দেরি হয়ে যাবে তোমাদের। ফরমেশন অফ অ্যাসিড রেন। অ্যাসিড রেনটা শুধু যে এর কারণে হচ্ছে তা নয়, সেখানে মনে করো সালফারের অক্সাইডও হতে পারে, সেখানে মনে করো ওই অক্সাইডও হতে পারে, কার্বন ডাই অক্সাইডও হতে পারে, H2CO3। বাট এখানে যেহেতু NOx এর রেসপেক্টে বলেছে, তাই আমরা NOx এর রেসপেক্টে শুধুমাত্র অ্যাসিড রেনটা দেখাচ্ছি। তাহলে আমরা লিখব কি, যে এই NO2 readily dissolves in water producing a mixture of nitric and nitrous acids causing acid rain, এটা কী হবে তাহলে, মনে করো নাইট্রোজেনের যে অক্সাইডটা আছে সেটা গ্যাসিয়াস ফরম্যাটে, H2O মনে করো বৃষ্টির জল, সেটা হচ্ছে লিকুইড ফরম্যাটে, দুটো মিলে তৈরি কী হয়ে যাবে তাহলে HNO3, এটা হয়ে যাবে তার মানে আমাদের অ্যাকুয়াস ফেজে, প্লাস HNO2, এটাও হয়ে যাবে তার মানে আমাদের অ্যাকুয়াস ফেজে। আর এখানে আর একটা রিয়াকশান দেখানো যায়, সেটা হচ্ছে 4NO প্লাস 3O2 প্লাস 2H2O, এখান থেকে হতে পারে সেটা 4HNO3, এটাও দেখানো যায়। ঠিক আছে, এই দুটো রিয়াকশান দেখো, বোঝা গেছে এই অবধি? আচ্ছা, কন্ট্রোলটা কি লিখতে পারবে আর নাকি সময় নেই একদম? ঠিক আছে, চলো, অসুবিধা নেই। ঠিক আছে, আমি এটা নোটটাও দিয়ে দিচ্ছি, আর এটাও তোমাদের ভিডিওটাও আজকে পেয়ে যাবে, অসুবিধা নেই। আর কালকে তাহলে সকালে বসবে তো?